একটি হোম লোন নেবার সময় এর দীর্ঘমেয়াদী বাস্তবতা প্রায়শই আমাদের চোখের আড়ালে থেকে যায়। এই বড় আর্থিক সিদ্ধান্তের পেছনে যে আসল খরচটা লুকিয়ে থাকে সেটা বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি। আসুন এই লুকানো খরচের রহস্যটা ভেদ করা যাক। একবার ভাবুন তো, একটা হোম লোন নেওয়ার সময় কোন সংখ্যাটার উপর সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত? এই একটা প্রশ্ন দিয়ে কিন্তু পুরো ব্যাপারটা বোঝা শুরু করা যায়। যদি কাউকে জিজ্ঞেস করা হয়, উত্তরটা কিন্তু প্রায় সবারই জানা, মাসিক কিস্তি বা ইএমআই। কারণ এটাই তো সেই টাকা যা প্রতি মাসে পকেট থেকে দিতে হয় আর আমাদের মাসিক বাজেটে সরাসরি প্রভাব ফেলে। কিন্তু একবার ভেবে দেখুন তো, যদি এই অতি পরিচিত সংখ্যাটাই এমনভাবে তৈরি করা হয় যা আসলে একটা বড় এবং ব্যয়বহুল সত্যকে আড়াল করে রাখে। আর এখানে কিন্তু গল্পটা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। তো এই মাসিক কিস্তির পর্দার আড়ালে আসলে কি আছে? চলুন ঋণের এই কাঠামোটা একটু বিশ্লেষণ করে দেখি। কারণ প্রতিটি কিস্তির ভেতরেই দুটো আলাদা অংশ থাকে যা ঋণের আসল খরচটা ঠিক করে দেয়। আমরা যেটাকে ইএমআই বলি, সেটার পুরো কথাটা হলো ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। এর ভেতরে কিন্তু দুটো আলাদা ভাগ আছে। একটা অংশ হলো আসল বা প্রিন্সিপাল, যেটা আপনার মূল লোনকে কমায়, আর অন্য অংশটা হলো সুদ, মানে লোন নেওয়ার খরচ। সময়ের সাথে সাথে লোনের খরচ কিভাবে বাড়ে তা বুঝতে হলে অ্যামোর্টাইজেশন নামের এই প্রক্রিয়াটা জানা খুব জরুরি। আর এখানেই কিন্তু ঋণ গ্রহীতার জন্য আসল চ্যালেঞ্জটা লুকিয়ে থাকে। কারণ এই প্রক্রিয়াটা এমনভাবে সাজানো যা লোনের প্রথম দিকে ঋণ গ্রহীতার বিপক্ষে কাজ করে। ব্যাপারটা এমন যে একটা লম্বা মেয়াদের লোনের একদম প্রথম দিকে আমরা যে ইএমআই দিই তার প্রায় পুরোটাই চলে যায় সুদ মেটাতে। আসল টাকা কিন্তু খুব সামান্যই কমে। মনে হবে টাকা তো দিয়েই যাচ্ছি, কিন্তু লোন তো কমছেই না। একটা ৩০ বছরের লোনের জীবনটা যদি দেখেন, তাহলে দেখবেন প্রথম ১০ বছর কিস্তির প্রায় সবটাই সুদ। মাঝের ১০ বছরে গিয়ে আসল আর সুদের মধ্যে একটা ভারসাম্য আসে। আর একদম শেষের ১০ বছরে গিয়ে কিস্তির বড় অংশটা আসল টাকা শোধ করে। এর ফলাফলটা কি দাঁড়ায় জানেন? অবিশ্বাস্য হলেও সত্যি, ৯% সুদে ৩০ বছরের জন্য যদি ১ কোটি টাকা লোন নেওয়া হয়, তাহলে মোট সুদ দিতে হয় প্রায় ১,৯০,০০,০০০ টাকা, মানে আসলের প্রায় দ্বিগুণ। এটাই হলো সময়ের আসল দাম। শুধু সময়ের কারণেই যে খরচ বাড়ে তা কিন্তু নয়। ঋণদাতাদের কিছু কৌশল আর লুকানো চার্জও আছে, যা মোট খরচকে আরও অনেক বাড়িয়ে দিতে পারে। যেমন ধরুন, প্রসেসিং ফি, লিগ্যাল আর টেকনিক্যাল ভেরিফিকেশনের খরচ, স্ট্যাম্প ডিউটি, রেট কনভার্সন চার্জ, এই সবগুলোই কিন্তু মূল সুদের হারের বাইরে আলাদা করে যোগ হয়, যা আমরা অনেক সময় হয়তো খেয়াল করি না। এখানে একজন ভালো আর একজন অসৎ ঋণদাতার মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। একজন ভালো ঋণদাতা সবকিছু পরিষ্কার করে বুঝিয়ে দেবেন, সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন, আর অন্যজন শুধু নিজের লাভটা দেখবেন, সবকিছু ধোঁয়াশার মধ্যে রেখে একটা নির্দিষ্ট দিকে ঠেলে দেবেন। তাহলে সুদের এই বিশাল বোঝা থেকে বাঁচার উপায় কি? ঋণ গ্রহীতার হাতে সবচেয়ে শক্তিশালী যে অস্ত্রটা আছে তার নাম হলো কৌশলগত প্রিপেমেন্ট। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। বিষয়টা খুব সহজ। যখনই আসল টাকার ওপর একটা অতিরিক্ত পেমেন্ট করা হয়, সেটার একটা বিরাট ইতিবাচক প্রভাব সরাসরি সুদের ওপর গিয়ে পড়ে। কারণ সুদ সবসময় বাকি থাকা আসল টাকার ওপরে হিসাব করা হয়, তাই আসল কমলে সুদও চক্রবৃদ্ধি হারে কমতে থাকে। কিন্তু প্রিপেমেন্ট করার পর একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়। আপনি কি মাসিক কিস্তি বা ইএমআই কমাবেন, নাকি লোনের মেয়াদটা কমিয়ে আনবেন? পুরো সঞ্চয়ের পরিমাণ কিন্তু এই একটা সিদ্ধান্তের উপরই নির্ভর করছে। দেখুন, ইএমআই কমালে প্রতি মাসে চাপ কমে, হাতে কিছু বাড়তি টাকা থাকে, এটা একটা তাৎক্ষণিক স্বস্তি। অন্যদিকে মেয়াদ কমালে মাসিক কিস্তি একই থাকে, কিন্তু দীর্ঘমেয়াদে বিপুল পরিমাণ সুদ বেঁচে যায় আর অনেক দ্রুত ঋণমুক্ত হওয়া যায়। সিদ্ধান্তটা হলো তাৎক্ষণিক স্বস্তি বনাম দীর্ঘমেয়াদী লাভ। একটা উদাহরণ দিলেই বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যাবে। একটা নির্দিষ্ট অঙ্কের প্রিপেমেন্টের ক্ষেত্রে ইএমআই কমানোর অপশন নিলে যেখানে ৪ লাখ টাকা সুদ বাঁচে, সেখানে ওই একই টাকায় মেয়াদ কমানোর অপশন নিলে সুদ বাঁচতে পারে প্রায় ২৪ লাখ টাকা। পার্থক্যটা খেয়াল করেছেন? প্রায় ৬ গুণ। তাহলে বোঝা যাচ্ছে শুধু কৌশল জানলেই হবে না,
পুরো বিষয়টাকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে একটা আর্থিক শৃঙ্খলাও দরকার। এর জন্য একটা খুব কার্যকরী আর সহজ নিয়ম আছে, যাকে বলা হয় 20-30-40 নিয়ম। বাড়ি কেনার পরিকল্পনা করার সময় এটা দারুণ কাজে দেয়। নিয়মটা কি? খুব সহজ। বাড়ির মোট দামের অন্তত 20% ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে। মাসিক আয়ের 30%-এর বেশি যেন কিছুতেই ইএমআইয়ের পেছনে না যায়, আর বাকি 40% রাখতে হবে সঞ্চয় এবং অন্যান্য লক্ষ্যের জন্য। অর্থাৎ আসল লক্ষ্যটা শুধু কষ্ট করে লোনটা চালিয়ে যাওয়া নয়, আসল লক্ষ্য হল যত দ্রুত এবং দক্ষতার সাথে সম্ভব এই ঋণকে পুরোপুরি শেষ করে দেওয়া। একটা কথা মনে রাখা দরকার, ঋণ আসলে একটা যন্ত্র, এটা কোনো যাবজ্জীবন কারাদণ্ড নয়। আর এই দুটোর মধ্যে পার্থক্য গড়ে দেয় শুধুমাত্র সঠিক কৌশল। এখন এই আর্থিক খেলার নিয়মগুলো তো জানা গেল। প্রশ্ন হলো, এই আর্থিক পরিকল্পনাটা কিভাবে সাজানো হবে?